আমি বারান্দার দরজার সামনে দাঁড়াইছি, আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছি, কেউ আছে না, পাশের রুমের দরজা খোলা ছিল। এবার রাজধানীর গোরানে নিজ বাসায় খুন হলেন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী। হত্যাকাণ্ড পরিকল্পিত জানালো পুলিশ। গণজাগরণ মঞ্চের বিক্ষোভ। চট্টগ্রামে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল গ্রেফতার, রাখা হয়েছে গোয়েন্দা কার্যালয়ে। 22টি মহাসড়কে বন্ধ থাকবে 3 চাকার যান চলাচল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে ধীর গতির যান। মালয়েশিয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সুযোগ ধরে রাখতে চান উদ্যোক্তারা, নজরদারি থাকবে সরকারের। এবং স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা হারানোর আশঙ্কা অর্থনীতিবিদদের, তবে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোরানে নিজ বাসায় নিলয় চক্রবর্তী নামে এক ব্লগারকে দিনে দুপুরে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিলয় ব্লগে লেখালেখি ছাড়াও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার 4-5 যুবক বাসা ভাড়ার নাম করে ঘরে ঢুকে নিলয়কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি বারান্দার দরজার সামনে দাঁড়াইছি, আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছি, কেউ আছে না। চোখের সামনেই স্ত্রী আশালতা খুন হতে দেখলেন স্বামী নিলয়কে। তিনি জানান, শুক্রবার দুপুরে বাসা ভাড়া নেয়ার কথা বলে কয়েকজন যুবক বাসায় ঢুকে নিলয়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পিস্তল ঠেকায় আমারে ধাক্কা দিয়ে ভিতরে দিয়া দরজাটা, বারান্দার দরজা আটকায় দিছে, আমার বারান্দার দরজাটা আটকায় দিছে। ওরা 2-3 মিনিট কুপায়া ওরা বাইরে গেছে গা। ওরা যখন মারছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওরে কুপাইছে রে। স্বজনরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন নিলয়। পাশাপাশি গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। হত্যাকাণ্ডের সংবাদ শুনে তার বাসায় ভিড় করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। গণজাগরণ মঞ্চের প্রথম থেকেই সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। পরে আমরা যখন 2 ভাগে বিভক্ত হলাম, তারপরও সে কিছু গিয়েছে আমাদের। এইভাবে একটার পর একটা ঘটনা ঘটে যাবে, পুলিশ তার কোনো ক্লু উদ্ধার করতে পারবে না। পুলিশ আসবে, তারা তদন্ত করবে, তদন্ত একটা পর্যায়ে যে ঝুলে যাবে, মাসের পর মাস এভাবেই হয়ে যাবে, এই সমস্ত আসামিরা জামিন পেয়ে যাবে, এটা তো চলতে পারে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। শুক্রবারে নামাজের সময় একটা নির্জনতা বিরাজ করে, তারা এই সময়টুকু বেছে নিয়েছে যাতে তারা কোনো প্রতিরোধের মুখোমুখি না হতে হয়, সেই হিসাবে পরিকল্পিত বলাই যায়। আমরা কাজ করছি, আমাদের সমস্ত স্পেশালাইজড ইউনিট এটার সাথে সংশ্লিষ্ট হয়েছে। আমরা এখন বের করার চেষ্টা করব যে কারা এই খুনের সাথে জড়িত। আশালতা জানিয়েছেন, এর আগেও নিলয়কে হত্যার হুমকি দেয়া হয়েছিল। বেশ কিছুদিন যাবৎ তার উপর নজরদারি করা হচ্ছিল বলেও জানান তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ব্লগার নিলয় হত্যার ঘটনায় তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলছে শোকের মাতম। টোনা ইউনিয়নের চলিশা গ্রামে নিলয় চক্রবর্তীর বাড়িতে এখন কান্নার রোল। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়িতে বসেই পড়াশোনা করতে বলেছিলেন নিলয়ের মা। এখন শুধু কথা বলেই বিলাপ করছেন তিনি। এদিকে পরিবারের অন্য স্বজনরাও অশ্রু সজল চোখে স্মরণ করছে নিলয়কে। স্বজনদের দাবি, দ্রুত বিচার হোক নিলয় হত্যাকারীদের। এলাকায় খুবই ভালো ছিল, সবার সাথে তাল মিশিয়ে চলতো। মানে ওর কোনো খারাপ কোনো ব্যাড রেকর্ড কিছুই নাই, বলতে গেলে কি নাই, টোটালি অনেক ভালো ছিল। আমার ভাগ্নেরে যারা এইভাবে হত্যা করেছে, আমরা তার বিচার চাই। সে খুবই এলাকায় খুব ভালো ছিল, সে ভালো ছাত্র ছিল, তার জীবনে কোনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই। কি কারণে যে ওরা এরকম হত্যা করলো বা কি, আমরা কিছুই জানি না। আমরা চাই যে সরকার এর বিচার করুক। এদিকে ব্লগার নিলয়কে হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। ঘটনার পর শুক্রবার বিকেলে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় তারা। এ সময় হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরা। তারা বলেন, হেফাজতে ইসলামের প্রকাশ করা তালিকায় নিলয় চক্রবর্তীর নাম ছিল এবং পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। পূর্বের হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায়
নিলয় খুন হয়েছেন বলে অভিযোগ করা হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার জানান, রাজীব, অভিজিৎ, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাসকে হত্যার পর বিচারের দাবিতে নিলয় গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, ব্লগার হত্যার বিচারে সরকারের অনীহার কারণেই ঘটছে একের পর এক হত্যার ঘটনা। নীল আমাকে বলেছিল যে 16 জনের একটা সেই মৌলবাদীরা ঘোষণা করেছিল, তার মধ্যে তার নাম ছিল, এবং সে তাকে শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে ফলো করা হয়েছে এবং সে এটা নিয়ে সে পুলিশের কাছে গেছে, সেখানে সে জিডি করেছে, কিন্তু তাকে বরং পরামর্শ দেওয়া হয়েছে যে জিডি করার দরকার নাই, আপনি বিদেশে চলে যান। এই নিলয় নীল কিন্তু আমাদের 3 জন ব্লগারকে হত্যার পর সবচেয়ে সোচ্চার ছিল, রাজপথে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার ছিল এবং এই অপরাধীদেরকে গ্রেপ্তার করবার দাবিতে সোচ্চার ছিল। তাকে আজকে হত্যা করা হলো। আজকে আমরা তার বিচারের দাবিতে, অর্থাৎ তার যারা খুনি তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে সমাবেশ করছি। হয়তো এখান থেকে আরেকজনকে আগামী দিনে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডগুলোর পর আপনি দেখুন যে একজন মানুষকেও কিন্তু এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় আনা হয়নি। এদিকে ব্লগার নিলয় চক্রবর্তী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা প্রধান ডেভিড গ্রিফিথস বলেন, এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ করতে বাংলাদেশ সরকারের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। মুক্তমত প্রকাশ বন্ধ করতে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ব্লগার হত্যার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হেফাজত ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর লালখান বাজার জমিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল দুপুরের আগেই মাদ্রাসার আশপাশে অবস্থান নেয়। পরে নামাজ শেষে বাসার দিকে যাওয়ার সময় মুফতি ইজহারকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। 2013 সালের 7 অক্টোবর দুপুরে লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে 3 জন নিহত হয়। এতে আহত হয় আরও 5 জন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা করা হয়। সবগুলো মামলাতেই মুফতি ইজাহার ও তার ছেলে মুফতি হারুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলা 3টি বিচারাধীন রয়েছে। 2013 সালে যে খুলশী থানা এলাকা লালখান বাজার যে মাদ্রাসায় যে গ্রেনেড হামলা হয়, ওই গ্রেনেড হামলাতে তখন 3টা মামলা হয়। একটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনে, একটা আপনার 302 অর্থাৎ মৃত্যুদণ্ডের জন্য, হত্যার জন্য, আর একটা হচ্ছে আপনার অ্যাসিড আইনে। তো 3টা মামলায় ওনার জন্য ওয়ারেন্ট আছে। আমরা এই ওয়ারেন্টের বিপরীতে ওনাকে গ্রেফতার করি। এখন তার কাছ থেকে আমরা তো কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। 2013 সালে এদের আন্দোলনের যে মূল বিষয় ছিল, সেই আন্দোলনে তারা এই ব্লগারদের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়েছিল এবং সেখানে তারা একটা তালিকা করেছিল। জানা যাচ্ছে যে সেই তালিকা অনুযায়ী বিভিন্ন ব্লগারদের হত্যা করা হচ্ছে। আমরা এই ব্যাপারটাও তার কাছ থেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার ধীরগতির যান। নিষেধাজ্ঞা জারির পর প্রথম কয়েকদিন পুলিশের তৎপরতা দেখা গেলেও এখন শিথিল হয়ে পড়েছে তৎপরতা। আর এই সুযোগেই আবারও মহাসড়কে বাড়ছে 3 চাকার যানবাহনের সংখ্যা। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নগরীর আরকে রোড, মেডিকেল মোড়, সাতমাথা সহ বেশ কিছু মহাসড়কে ঘুরে দেখা যায় অবাধেই চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার অন্যান্য যানবাহন। তবে পুলিশি তৎপরতায় এই সংখ্যা আগের তুলনায় অনেক কম। ঋণ পরিশোধ ও পেটের দায়ে আইন অমান্য করে এসব যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। শহরের থেকে চালাতে গেলে অনেক জাম হয়, এই কারণে আমরা এই রোডে চালাই। এর মধ্যে আমাদের প্রশাসনে চালাতে দিতেছি না। সরকার যে আইন করে দিয়েছে হাই রোডে গাড়ি চালানো নিষিদ্ধ, এখন ওই সিস্টেম যদি মানতে যায় তাহলে তো বহু বাচ্চা না খায় মরবে। অনেকটা বিনা বাধায় ঢাকা বরিশাল মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। এদিকে 3 চাকার যান চলাচল বন্ধ না হয় মহাসড়কে বাস চলাচলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাস চালকরা। 3 চাকা না চললে ভালো হয়, কারণ চললে ওরা নিয়মকানুন ঠিকরকম করে চালায় না, অযথা মানে অনিয়মে ওই যে পার্কিং করে আমাকে অনেক সমস্যা হয় এবং দুর্ঘটনা অনেক বাড়তি হয়।
ঢাকা সিলেট মহাসড়কে বড়যানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার স্বল্পগতির যানবাহন। অনেক জায়গায় দ্রুতগতির যানবাহনের চেয়ে অটোরিকশাই বেশি। সরকারি এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক দাবি করে জীবিকার তাগিদেই মহাসড়কে যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। 3 চাকার যান চলাচল বন্ধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। তাই বাধাহীনভাবেই চলছে অটোরিকশা সহ 3 চাকার অন্যান্য যান। আমাদের বিকল্প রাস্তা করে দাও, আমরা এই হাই রোডে আমরা রাস্তা গাড়ি চালাবো না। বিকল্প রাস্তা বের করে এগুলি অন্ততপক্ষে রাখো, তাহলে সবার জন্য সুবিধা হবে। এছাড়া রাজশাহী ও গাজীপুরেও সরকারি নির্দেশ অমান্য করেই চলছে 3 চাকার যানবাহন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের 22টি মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার ধীর গতির যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, আগামী বছর থেকে মহাসড়কগুলোতে ধীর গতির যান চলাচলের জন্য বাইলের নির্মাণের কাজ শুরু হবে। যেগুলো বেশিরভাগ দুর্ঘটনা প্রবণ, 80% দুর্ঘটনা শতকরা যেখানে ঘটে, ঠিক সেই রকম 22টি সড়কে মহাসড়ক আরো আছে। সময় মতো প্রয়োজনে পর্যায়ক্রমে অন্যান্যগুলোতে আমরা এনফোর্সমেন্ট শুরু করব, এই অভিযান চলবে। প্রবাসের সময় আরো থাকছে, ভুয়া চিকিৎসক শনাক্ত ও প্রতারণা বন্ধে ওয়েবসাইটে রেজিস্টার্ড ডাক্তারদের নামের তালিকা প্রকাশ। সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রফতানির সফলতা না আসা এবার বেসরকারি পর্যায়ে বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 7 বছর পর মালয়েশিয়ার বাজার খুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী রোববার ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। এক্ষেত্রে সার্বিক খরচ 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত বলে মত ব্যক্তি খাতের বিশেষজ্ঞদের। এছাড়া বেসরকারি উদ্যোক্তারা কর্মী পাঠালেও সরকারের কঠোর মনিটরিং থাকবে। বিস্তারিত প্রসূন আশিসের প্রতিবেদনে। নানা জটিলতায় প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2012 সালে সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্মত হয় দুদেশ। এ প্রক্রিয়ায় অন্তত 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে সারা দেশ থেকে কর্মী বাছাই করা হলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে মাত্র 7,500 কর্মী। এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর এবার বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। দীর্ঘ 7 বছর পর জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন সকল নিয়ম মেনেই কর্মী পাঠানোর খরচ 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন তারা। অতীত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের এই পরিকল্পনাটা করতে হবে, কারণ আমরা চাই না যে আবার এই মালয়েশিয়া সেক্টরটা খুলেছে এটা যে কোনো দিন বন্ধ হয়ে যায় যে কোনো পক্ষের অনিয়মের জন্য। আউটসোর্সিং এর মাধ্যমে যাতে কোনো রকমের লোক না পাঠায়, ওখানে যদি সরাসরি কোম্পানিগুলি লোক নেয় তাতে গতবার যে ডিসপিউটগুলি হয়েছিল এগুলি হবে না। বাংলাদেশ থেকে স্বল্প পয়সায় যেন লোকটা যেতে পারে। কষ্টটা হয়তো সরকারের যদি 40,000 হয়ে থাকে, আমাদের হাতে 20,000 টাকা বাড়বে। আমাদের কমিটি, আমাদের প্লেন ভাড়া তো সরকার দিচ্ছে, আমরা তো সরকার দিবে না। আমরা চাচ্ছি 1 লাখ টাকার অধিক নয়, এর মধ্যেই লোকটা যেতে পারবে। তবে আবারও জটিলতার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলেন সফলভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের শক্তিশালী মনিটরিং দরকার। এটা একজন সেফ মাইগ্রেশন হবে কিনা এটা আমাদের ডাউট আছে। 2004-5 মালয়েশিয়ান গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো আপনার বিজনেসম্যানদের কাছে ছেড়ে দিয়েছিল এবং যেই পরিমাণ লোক দরকার তার থেকে তারা বেশি নিয়েছিল, যার কারণে কি হচ্ছে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার মালয়েশিয়ার রাস্তায় তারা দিয়ে রাত কাটিয়েছে। কাজেই বিজনেস টু বিজনেস যেখানে আমরা কিছুটা আউটসোর্সিং এর প্রসেসে যে গন্ধটা পাচ্ছি সেইটা যে ওরকম হবে না তারই বা নিশ্চয়তা কি। এদিকে B2B পদ্ধতিতে কর্মী নেওয়ার প্রক্রিয়া ঠিক করতে রোববার মালয়েশিয়ার প্রতিনিধি দলের আসার কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হলেও প্রতারণা এবং অতিরিক্ত ব্যয় ঠেকাতে সরকার তৎপর রয়েছে। তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, কৃষি খামারে, রাবার প্ল্যান্টে বেতনের কি হবে, তাদের চাকরি ইন্স্যুরেন্স কি হবে, থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে, এগুলো সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের দিক থেকে আমরা আমাদের কি কি চাই আমরা বলবো। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদের সেবা দিতে সেদেশের বাংলাদেশি শ্রম শাখাকে শক্তিশালী করা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আইন সিদ্ধ হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাউকে দোষারোপ না করে দেশে শিশুদের প্রতি যে বর্বরতা চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম জানান দ্রুততম সময়ের মধ্যেই দেশে নারী নির্যাতন ও শিশু হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা।
এই শিশু হত্যার প্রচলন কিন্তু একেবারে বৈধতা দিয়ে গেছেন জিয়াউর রহমান। তাকে সেই দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। আমি অনুরোধ করব আমাদের জনগণকে আমরা সাদা পথেই যেন হাঁটি, কারণ এই সাদা পথ ধরেই আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। কোনো ধূসর পথ কখনোই আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারবে না। আজকে বাংলাদেশে যে পৈশাচিক বর্বরতা আমরা লক্ষ্য করছি, শিশু হত্যা, নারী নির্যাতন, যে ঘটনাগুলো আমরা দেখছি, সরকার কিন্তু এ ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নেবে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বজিৎ ঘটনা, হত্যার ঘটনা যেভাবে সবার মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, সবার মনে ঘৃণার উদ্বেগ হয়েছিল, আমরা সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে শেষ করেছি। 8 জনের ফাঁসি হয়েছে। ফরমাইশি তদন্ত করি নাই, ফরমাইশি বিচারও করতে যাই নাই। যে ঘটনাগুলো ঘটছে আমি স্পষ্ট বলতে চাই, সেগুলো দ্রুততম সময়ের মধ্যেই এই অপরাধীদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং বিচার হবে। এর বিরুদ্ধে অহেতুক কাউকে দোষারোপ না করে, সরকারকে দোষারোপ না করে এই বর্বরতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের ঘৃণা এবং প্রতিরোধ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন নেই বলেই একের পর এক শিশু হত্যার ঘটনা ঘটছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দলের যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। শিশু আমাদের সবচেয়ে বড় আদরের ধন। সেই শিশুরা আজকে বাংলাদেশে কেউ নিরাপদ নয়, হত্যা হচ্ছে, পাইকারি আরো হত্যা হচ্ছে, পিটিয়ে হত্যা করছে, এবং শিশু গর্ভের থেকেও সে শিশু নিশ্চিত নয়। এই শিশু হত্যা কেন হচ্ছে? কারণ এই সরকার সুশাসন দিতে জানে না, কারণ এই সরকারের উপর মানুষের আস্থা নেই। যারা সন্ত্রাসী, যারা হত্যাকারী, যারা দুর্বৃত্ত, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরই পুরস্কৃত করা হচ্ছে। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার বিকেলে মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে জবানবন্দি দেয় সে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমদ জানান, রিমান্ডের প্রথম দিনে আজ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাকিবকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিউটি বেগম। পরে মহানগর হাকিম আদালতে নেওয়ার পর সেখানে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। আইনের শাসনের অবনতি, বিচারহীনতার সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে দেশে শিশু নির্যাতন সহ নানা অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যখনই একটি রাষ্ট্রে বা সমাজে আইনের শাসনের অবনতি ঘটে, আইনের শাসন দুর্বল বা ভঙ্গুর হয়ে পড়ে, যেখানে বিচারহীনতার অপসংস্কৃতি বাসা বাঁধে, সেখানে কিন্তু এই ধরনের আমরা অমানবিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড আরো বৃদ্ধি পায়। তারই একটি উদাহরণ কিন্তু আমরা বর্তমানে পর্যবেক্ষণ করছি। অতি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য যেটা দাঁড়িয়েছে বর্তমানে, সেটি হচ্ছে যে আমাদের আইনের শাসনের দৃষ্টান্ত আমাদের রাখতে হবে। 15 আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবিতে প্রতীকী অনশন পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন হয়। কর্মসূচিতে বঙ্গবন্ধু পলাতক খুনিদের দেশে আনার দাবি জানান তারা। এ সময় তারা সরকারের প্রতি আশা প্রকাশ করে বলেন, সরকার অবশ্যই তাদের দাবির বিষয়টি বিবেচনা করার মাধ্যমে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করবেন। পুরো মাস জুড়েই রায় দ্রুত কার্যকর করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা। আমাদের ছিল অনেক প্রকার লিপ্ত করা হয়েছে, যেগুলা বলা আছে। আমাদের যে চাওয়া ছিল যে বঙ্গবন্ধুর হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে এবং সঠিক হয়, তো মনে করি সেটা হয়েছে, এবং সেটা হয়েছে একটি মাত্র কারণে, সেটা হলো যে এই বর্তমান সরকারই তখন সরকারে ছিলেন, কিছু আসামি যারা পালিয়ে আছে তাদের দেশে এনে বিচার কার্যকর করা। সেই জন্যে আজকে আমাদের এই অনশন। দেশের সব নিবন্ধিত চিকিৎসকের নাম, পরিচয় এবং ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত দিয়ে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকা করা হয়েছে। চিকিৎসক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির পক্ষ থেকে করা এই তালিকায় প্রাথমিকভাবে 70,000 চিকিৎসকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
এর মাধ্যমে এখন যে কেউ বিএমডিসির ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট চিকিৎসা সম্পর্কে জানতে পারবেন। এতে ভুয়া চিকিৎসক ও ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার প্রবণতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মৌসুম ইসলামের প্রতিবেদনে। এমবিবিএস এবং বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা সেবা নিতে রোগীদের এমন ভিড় প্রতিদিনকার, কিন্তু চিকিৎসার নামে অনেকেই ভুয়া এবং ভুল চিকিৎসকের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে ডাক্তারের নামের পাশে দেশি বিদেশি ডিগ্রি সহ এমন সাইনবোর্ড রাস্তার পাশে প্রায় চোখে পড়বে, কিন্তু সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এসব ডিগ্রির কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা কঠিন। ইনফরমেশনের গ্যাপ আছে, যে আমি একটা ধরেন রুগী নিয়ে আসলাম, আমি জানি না যে আসলে এই রুগীটাকে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে। আমরা সঠিকভাবে জানতে চাইলেও তারা আমাদেরকে সঠিকভাবে তারা বলে না। এই অবস্থায় ভুল চিকিৎসা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দেশের নিবন্ধিত ডাক্তারদের নাম, ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত সংযুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে ডাক্তারদের সংগঠন বিএমডিসি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির হোম পেজে গিয়ে ফাইন্ড রেজিস্টার্ড ডাক্তারে ক্লিক করে নির্দিষ্ট ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই জানা যাবে তার ডিগ্রি, ছবি, ঠিকানা সহ বিস্তারিত তথ্য। রেজিস্টার্ড চিকিৎসক যারা, একটা ওপেন ওয়েবসাইট যেটা বিএমডিসির, সেখানে নথিভুক্ত থাকবে। আমি যদি একজনের সন্দেহ করি যে এটা ভুয়া চিকিৎসক, আমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমি ওয়েবসাইটে যেয়ে দেই, তাহলে তো আপনি বুঝে গেলেন যে না, এই লোকটা ভুয়া। এই তালিকার মাধ্যমে ভুয়া চিকিৎসক এবং ভুয়া ডিগ্রিধারীকে সহজেই শাস্তির আওতায় আনা যাবে বলে মনে করেন এই চিকিৎসক নেতা। প্রতি বছর দেশের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে যেসব শিক্ষানবিশ ডাক্তাররা এমবিবিএস পাশ করে বের হচ্ছেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসোসিয়েশনের খাতায় যারা নিবন্ধিত ডাক্তার হিসেবে নাম লিখাচ্ছেন, তাদের নামের তালিকা বিএমডিসির ওয়েবসাইটে প্রতি বছর সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের সাধারণ জনগণ ভুল চিকিৎসক এবং ভুল চিকিৎসার হাত থেকে মুক্তি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 7 দিনের ভিয়েতনাম সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ও তার স্ত্রী বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার, 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী 10 আগস্ট বৈঠক করবেন। ভিয়েতনামের পার্লামেন্ট পরিদর্শন করবেন তিনি। আগামী 13 আগস্ট ভিয়েতনাম সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে দেশের রপ্তানি খাত সহ সামগ্রিক অর্থনীতি স্থিতিশীলতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 2 সপ্তাহের ব্যবধানে গতকাল আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 41,757 টাকায়। তবে এর ফলে স্বর্ণের বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। এদিকে দাম আরও কমার প্রত্যাশা ক্রেতাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কোন দেশের রিজার্ভ কিংবা অলংকার হিসেবে মূল্যবান ধাতুর মধ্যে বরাবরই স্বর্ণের চাহিদা শীর্ষে। এই স্বর্ণের দাম 2002 সালের ফেব্রুয়ারিতে প্রতি ভরি যেখানে ছিল সর্বোচ্চ 7,000 টাকা, 10 বছরের ব্যবধানে 2012 সালের শেষ প্রান্তিকে এসে তা দাঁড়ায় 62,652 টাকায়। এরপর শুরু হয় স্বর্ণের দরপতন। তবে সবচেয়ে বেশি গত 10 মাসে 5 দফা দাম কমে মূল্যবান এ ধাতুটির। বাংলাদেশে চলতি বছরের প্রথম 8 মাসে সব ধরনের স্বর্ণের দাম 4 দফায় কমে 4,000 টাকার বেশি, যার মধ্যে গত 14 দিনের ব্যবধানেই প্রতি ভরিতে কমে 1,224 টাকা। স্বর্ণের এই অব্যাহত দরপতনে সন্তুষ্ট হলেও এখনো দাম বেশি বলেই ভাবছেন ক্রেতারা। অনেক জুয়েলারি কিনা যাবে, আমরা অনেক হ্যাপি যে স্বর্ণের দাম কমতেছে, কিন্তু নিজের জন্য যে একটা চাহিদা মেটানোর জন্য যে দাম, সে দামটা এখন আমরা আমাদের স্বর্ণের দরপতনে সাময়িক ক্ষতির মুখে পড়লেও দাম কমার সূত্রে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বেচাকেনিটা আমাদের একটু মন্দার দিকে, কারণ কাস্টমার মনে করতেছে যে বোধহয় আরো কমবে। যদিও আমাদের লস, তারপরও কাস্টমার যে কম পায়, এখন আমাদের হয়তো আস্তে আস্তে বিক্রি বাড়বে। এদিকে স্বর্ণের অব্যাহত দরপতনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। না হলে সামগ্রিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তাদের। স্বর্ণের দাম কমে যাওয়াটাকে একটা সিগন্যাল হিসেবে নেওয়া উচিত এবং সিগন্যাল হিসেবে নিয়ে অনেকগুলো জিনিস আমার মাথায় রাখা উচিত। কি কি ধরনের
রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, যেটা হতে বাধ্য যদি আমি এখন ডলারের দামটা অ্যাডজাস্ট না করি। বৈশ্বিক মন্দা পরিস্থিতি ঘুরে না দাঁড়ালে স্বর্ণের দাম আরো কমবে বলে মনে করছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় এখনও উদ্ধার হয়নি ভোলার 46 জেলে। আর জীবিত উদ্ধার হওয়া 6 জেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গত 30 জুলাই এ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার দাবি জনপ্রতিনিধি ও স্থানীয়দের। এদিকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও উপজেলা প্রশাসন। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি কিন্তু জানি না, তলা ফাটি গেছে নৌকার। আমাকে সামনে একটা বোট ছিল, অনেক ইশারা দিছি আমার ঘরে একটু উদ্ধার করেন, মানুষটা উদ্ধার করেন। এই বোটে বাঁচতে বাঁচতে বোট চলে গেল, এক মিনিট আমরা চলে গেলাম হতে জেবে নিচে হেমি। টানা 3 দিন ঢেউয়ের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান সেদিনের দুর্ঘটনার কথা। এদিকে এই দুর্ঘটনায় নিখোঁজ 45 জেলের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও চর বোয়ালিয়া গ্রামে চলছে কান্নার রোল। নিখোঁজরা জীবিত আছেন নাকি মৃত, এমন শঙ্কায় এক একটি দিন পার করছে পরিবারগুলো। লাশ হলেও তারা ফিরে পেতে চায় স্বজনকে। যে সময় বোট মার পরে সেই সময় মোবাইল করে বাচ্চার কথা জানতে চাইছিল, বাচ্চার খুব দেখতে ইচ্ছা করছিল। সে আমার একটা বাচ্চা, আমি লই কোন ডালে যামু, আমার কেউ নাই। আমার 2 ভাই ট্রলারে নিখোঁজ, আমরা অনেক খোঁজাখুঁজি করি, তাদেরকে পাই না। তাদের বাচ্চা কাছে একদম ছোট। সরকার কাছে আমাদের আকুল আবেদন যে সমস্ত লোক মৃত হইল এদেরকে উদ্ধার করে আমাদের স্বজনদের কাছে, সবাই স্বজনদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দাবি। নেভি কোস্টগার্ড দিয়ে তাদেরকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে পারলে তাদের পরিবারের কাছে সান্ত্বনা দেওয়ার মাতমটা বন্ধ হইতো। এদিকে উদ্ধার তৎপরতায় চট্টগ্রামের সাথে প্রশাসনিক যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আহত এবং নিহতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। সরকারি সহায়তা পেলে তাদেরকে সাহায্য করা হবে। নিখোঁজদের উদ্ধারের জন্য ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ সুপার মহোদয়, ওসি, DI1 তাদের রিকোয়েস্ট করি এবং তারা আমার রিকোয়েস্ট অনুযায়ী ওই জেলেদের জীবিত বা মৃত যে অবস্থা হোক নিখোঁজ জেলেদের উদ্ধারের সর্বান্ত চেষ্টা করে। গত 30 জুলাই চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে 53 জন জেলে নিয়ে ডুবে যায় 3টি ফিশিং বোট। এদের মধ্যে এ পর্যন্ত উদ্ধার হওয়া 8 জেলের মধ্যে 2 জন ফিরেছেন লাশ হয়ে। বাকি 6 জন চিকিৎসাধীন আছেন পটুয়াখালী ও মনপুরার বিভিন্ন হাসপাতালে। সময় সংবাদ, ভোলা। মিয়ানমারের বন্যা কবলিত মানুষের জন্য বাংলাদেশ সরকার জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রায় 1 টনের বেশি জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব খুরশিদ আলম সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় কোবেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডেলিং এর যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম বিপর্যয়ের মুখে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দর থেকে পণ্য ডেলিভারি। অন্যদিকে রপ্তানি পণ্য শিপমেন্টে সমস্যার পাশাপাশি টানা বর্ষণে সৃষ্ট কন্টেইনার জট কাটছেই না। আর বহির্নগর থেকে জাহাজ সময় মতো জেটিতে ভিড়তে না পারায় লোকসান গুনতে হচ্ছে শিপিং এজেন্ট সহ আমদানি রপ্তানি সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। ঈদের পর টানা ভারী বৃষ্টিতে বন্দরের পণ্য ওঠানামা, ডেলিভারি সহ সার্বিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এর ধকল না কাটতেই ঘূর্ণিঝড় কোমেনে একদিন জাহাজ চলাচল ও 2 দিন চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের অপারেশনাল কার্যক্রমে বাড়তি চাপ পড়ে। বর্তমানে আবহাওয়া ভালো থাকলেও সাম্প্রতিক বর্ষণে বেশ কিছু যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে আমদানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। আইসিডি মাল কন্টেইনার নিয়ে এসে এখনো আপনার সারাদিন সে পোর্টের গেটে বসে থাকতেছে, পোর্ট লিফট করে দিতে পারতেছে না জাহাজের কাছে, কারণ তার যন্ত্রপাতি খারাপ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সঠিক সময় পণ্য না যাওয়ার কারণে শিল্প কারখানাগুলি তাদের
প্রোডাকশন ব্যাহত হচ্ছে। অন্যদিকে জাহাজ জেটিতে ভিড়তে অনেক দেরি হওয়ায় শিপিং এজেন্টদের লোকসানের পাশাপাশি অনেক ক্ষেত্রে রপ্তানি পণ্য শিপ মিস করছে। কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলোকে যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু উন্নতির সম্ভাবনা সুদূর পরা হতো, এবং এই রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে যদি প্রাইভেট ইকুইপমেন্ট আপাতত ব্যবস্থা করা যায়। ডেলিভারি সমস্যা এবং জাহাজ জটের জন্য কমেন ও টানা বৃষ্টিকে দায়ী করে বন্দরের কর্মকর্তার দাবি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ডেলিভারি অনেক বাড়িয়েছে এবং আমরা 2-3 দিনের মধ্যে আমরা ভাবছি যে খুবই স্বাভাবিক অবস্থা বিরাজ করবে, এবং খালি কন্টেনারগুলো শিপিং এজেন্ট অফডকে চলে গেলে আমাদের স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। এদিকে আইসিডিগামী খালি কন্টেনারের জট কমাতে বৃহস্পতিবার থেকে 4 গুণ বেশি মাসুল আরোপ করছে বন্দর কর্তৃপক্ষ। হাজারের শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। অ্যাশেজের খবর। ট্রেন্ট ব্রিজ টেস্ট জয়ের পথে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ইংলিশ বোলারদের তোপের মুখে পড়েছে টিম অস্ট্রেলিয়া। টেস্টের দ্বিতীয় দিন শেষে অজিরা এখনও পিছিয়ে আছে 90 রানে। দিন শেষে অজিদের সংগ্রহ 7 উইকেটে 241 রান। এর আগে ইংল্যান্ড 9 উইকেটে 391 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। ট্রেন্ট ব্রিজের নটিংহাম ক্রিকেট বিশ্ব দেখেছে পেস বোলারদের দাপট। প্রথম দিন ইংলিশ পেসার ব্রডের পর দ্বিতীয় দিনের শুরুতে ছিল অজি বোলার মিচেল স্টার্কের আধিপত্য। এতে প্রথম ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা, তবে এর মাঝে বুক চিতিয়ে লড়াই করে সেঞ্চুরি তুলে নেন জো রুট। তিনি করেন 130 রান। এতে 360 রানে এগিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। অজিদের পক্ষে স্টার্ক নেন 6 উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সমর্থকরা কিছু করার স্বপ্ন দেখেন দুই ওপেনার রজার্স ও ওয়ার্নারের ব্যাটে। ওপেনিংয়ে দুজনে 113 রান যোগও করেন। তবে রজার্স 52 রান ও ওয়ার্নার 64 রান করে আউট হলে শুরু হয় অজি ব্যাটিং লাইনের ধস। বেন স্টোকসের বোলিং তোপে আবারও দিশেহারা হয়ে পড়েন মার্শ, স্টিভ স্মিথ ও ক্লার্করা। দ্রুত উইকেট পড়লে দিন শেষে 7 উইকেট হারায় সফরকারীরা। স্টোকস একাই নেন 5 উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 60 রানে অল আউট হয়েছিল। এবার জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে 38 রানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে 6 উইকেটে 273 রান করে কিউইরা। জবাবে 235 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 44 রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দলীয় 100 রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গাপটিলের উইকেট হারালেও এক প্রান্তে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। 50 তুলে নিয়েও সেঞ্চুরি করতে পারেননি তিনি। তবে তার 90 রানে ভর করেই 6 উইকেটে 273 রানের ফাইটিং স্কোর পায় সফরকারীরা। জবাবে দলকে উড়ন্ত সূচনা এনে দেন মাসাকাদজা ও চিবাবা। ওপেনিংয়ে দুজন যোগ করেন 97 রান, কিন্তু মাসাকাদজা 57 ও চিবাবা 32 রানে আউট হওয়ার পর দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে শন উইলিয়ামস একাই লড়াই চালিয়ে 50 তুলে নিলেও দলের হার এড়াতে পারেননি। 14 বল বাকি থাকতেই 235 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘান 36 রানে নেন 3 উইকেট। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রবাসের সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমি বারান্দার দরজার সামনে দাঁড়াইছি, আমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাচিল্লি করতেছি, কেউ আছে না, পাশের রুমের দরজা খোলা ছিল। এবার রাজধানীর গোরারে নিজ বাসায় খুন হলেন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী। হত্যাকাণ্ড পরিকল্পিত জানালো পুলিশ। গণজাগরণ মঞ্চের বিক্ষোভ। চট্টগ্রামে লালখানবাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণে মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল গ্রেফতার, রাখা হয়েছে গোয়েন্দা কার্যালয়ে। 22টি মহাসড়কে বন্ধ থাকবে 3 চাকার যান চলাচল, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে ধীরগতির যান। মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সুযোগ ধরে রাখতে চান উদ্যোক্তারা, নজরদারি থাকবে সরকারের। এবং স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা হারানোর আশঙ্কা অর্থনীতিবিদদের, তবে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv।
যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র বা খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টাডি স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।